সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা করছিলাম মেকানিক্স। আর মেকানিক্স থেকে আজকে আমরা যে প্রশ্ন নিয়েছি, এই প্রশ্নে কি বলছে দেখো, বলকেন্দ্র মিউ বাই এক্স কিউব এর অধীনে এবং উহার এই দূরত্ব থেকে একটি কণা স্থিরাবস্থায় সরল রেখা বরাবর চলে। দেখাও যে বলকেন্দ্র হতে বি দূরত্বে পৌঁছার সময় এ রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার মিউ এবং বেগ রুট ওভার মিউ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ বি। তো প্রশ্নে একটু ভিন্নতা আছে, কিন্তু আসলে আগে আমরা যে প্রশ্নগুলো করছিলাম প্রায় ওদের কাছাকাছি লেভেলের, খালি একটু প্রকাশভঙ্গিটা অন্যরকম। ওই অন্যরকম প্রকাশভঙ্গির কারণে শুরুতে হঠাৎ করে অপরিচিত মনে হতে পারে। তাহলে এখানে কি বলছে দেখো, বলকেন্দ্র। বলকেন্দ্র মানে হচ্ছে কোনো একটা বিন্দু, যে বিন্দুটা ওকে আকর্ষণ করতেছে, মানে যে বিন্দু থেকে ওই কণার উপরে বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে বলকেন্দ্র মিউ বাই এক্স কিউব এর অধীনে, মানে এই বিন্দুটার নাম আমি দিলাম ধরো ও, আর এই ও বিন্দুর অধীনে এবং উহার এই দূরত্বে, মানে এই বলকেন্দ্র থেকে এই পরিমাণ দূরত্বে একটা কণা স্থিরাবস্থায় আছে। তো আমি ধরলাম যে এখানে এই বিন্দুতে ওই কণাটা স্থির অবস্থায় আছে। তাহলে কোত্থেকে? বলকেন্দ্র ও থেকে এই দূরত্বে একটা কণা স্থিরাবস্থায় বসে আছে। ওকে, স্থিরাবস্থায় সরল রেখা বরাবর চলে, মানে এই কণাটা স্থিরাবস্থায় সরল রেখা বরাবর সে চলাচল করে। দেখাও যে বলকেন্দ্র হতে বি দূরত্বে পৌঁছার সময়, দেখাও যে বলকেন্দ্র হতে বি দূরত্বে, ধরো এই জায়গাটা যেটার নাম আমি দিছি পি, এটাই হচ্ছে বলকেন্দ্র থেকে বি দূরত্ব বা যে কোনো একটা দূরত্ব। ওই দূরত্বে পৌঁছার সময় এতক্ষণ আর বেগ হচ্ছে এতক্ষণ। তো আমাকে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে বেগ। এবং এই বি দূরত্বে, মানে বলকেন্দ্র থেকে বি দূরত্বে, এই এ বিন্দুটা হচ্ছে বলকেন্দ্র থেকে এ দূরত্বে, আর এই পি বিন্দুটা আমি মনে করলাম যে বলকেন্দ্র হতে বি দূরত্বে, এবং এখানে পৌঁছার যে টাইম, সেই টাইমটা আমাকে বের করতে হবে এবং সেই টাইমে বেগও বের করতে হবে। ওকে, তো আমরা এটার জন্য যে বাংলা যেটা লিখবো, মানে আমরা যে কাজটা করব, সেই কাজটার মূল বিষয়টা হচ্ছে কি, আমরা মনে করব যে এই বিন্দু থেকে কণাটা স্থির অবস্থায় ছিল, সেটা এখন টি সময় পরে পি বিন্দুতে এসে ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে, এবং মানে এক্স দূরত্বে সে আসছে। টি সময়ে সে যে দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স দূরত্ব। ওকে, আর এক্স ইকুয়াল টু এক্স দূরত্ব দিয়ে আমরা বেগ এবং টাইম বের করে নিব। তারপরে আমরা সেখানে এক্স এর জায়গায় বি দূরত্ব হলে কত আনসার হতে পারে সেটা আমরা পরবর্তীতে বের করতে পারবো। ওকে, তো আমরা কিছু বাংলা লিখছি, তুমি চাইলে বাংলাটা এভাবে না লিখে প্রশ্নের আকারও লিখতে পারো, তবে আমি আপাতত এভাবে লিখছি। এভাবে কিভাবে লিখছি দেখো, অন্যান্য প্রশ্নগুলোকে যেভাবে লিখছি সেভাবে লেখার চেষ্টা করছি। মনে করি অ্যামভরের কণাটি, এখানে যদিও কণাটার কোনো ভর দেয় নাই, কিন্তু আমি এখানে অ্যামভরের একটা কথা উল্লেখ করছি। কেন করছি দেখো, কারণ এখানে বলকেন্দ্র বলা আছে, বলকেন্দ্র এত বল প্রয়োগ করতেছে, মানে এটা বলের ইকুয়েশন। মিউ বাই এক্স কিউব এটা হচ্ছে বলের মান, বলকেন্দ্র যে বল প্রয়োগ করতেছে, মানে এই ও কেন্দ্রটা যে বলে তাকে আকর্ষণ করতেছে, সেই বলটা হচ্ছে মিউ বাই এক্স কিউব। ওকে, মিউ বাই এক্স কিউব। তো এখানে কোনো এম নাই, মানে এখানে ভরের কোনো আনসার দেওয়া নাই, কিন্তু বলকেন্দ্র যেহেতু, তো বলকেন্দ্র বল প্রয়োগ করবে, সুতরাং আমাকে এখানে এফ এর আনসার জানতে হবে। এফ, তো এফ ইকুয়াল টু আমরা জানি যে এম এ বা এম এফ, অর্থাৎ এফ ইকুয়াল টু বল আর ত্বরণ গুণফল। তো আমি এখানে কোনো ভর খুঁজে না পাওয়ায়, এখানে আমি এক্স পাচ্ছি দূরত্ব, মিউ হচ্ছে একটা ধ্রুব রাশি, তো কোনো ভর খুঁজে না পাওয়ায় আমি একটা ভর সেখানে অ্যাড করব, সেজন্য আমি ওই কণাটার ভর মনে মনে এম ধরে রাখছি। তো ভাবলাম কি, এম ভরের কণাটি ও এ সরল রেখার এই বিন্দুতে স্থির অবস্থায় থেকে বলকেন্দ্র ও অভিমুখে, মানে আমি কৌশলে এই জায়গাটার নাম বলকেন্দ্র দিয়ে দিছি। বলকেন্দ্র ও অভিমুখে এফ ত্বরণে যাত্রা শুরু করে টি সময় শেষে পি বিন্দুতে এসে পৌঁছে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এই সময়ে কণাটি এক্স ইকুয়াল টু ও এ ইকুয়াল টু এ হতে এক্স ইকুয়াল টু ও পি ইকুয়াল টু এক্স অবস্থানে পৌঁছে বা এত দূরত্ব অতিক্রম করে, এভাবেও বলতে পারি, এত হতে এত দূরত্ব অতিক্রম করে। ওকে, তো অবস্থানে পৌঁছে বলাটাই বেটার, অবস্থানে পৌঁছার বলাটার মধ্যে একটা সৌন্দর্য আছে, এত অবস্থানে পৌঁছে। ঠিক আছে, তো এখন আমরা ইকুয়েশন লিখবো, আর এই ইকুয়েশনাল ব্যাপারটাই আমাদের আসলে ঝামেলা। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখবো? প্রশ্ন মতে খুব ভালো করে খেয়াল করবো, প্রশ্ন মতে আমরা লিখবো এফ সমান এম
এফ ছোট হাতের এফ এম এফ সমান হচ্ছে এই যেটা দিছে এম মিউ বাই এক্স কিউব, এম মিউ বাই এক্স কিউব। তাহলে দেখো এখানে একটা অতিরিক্ত এম অ্যাড করতে হচ্ছে, কারণ এখানে যেটা মিউ বাই এক্স কিউব দেওয়া আছে এখানে কোনো এম এর বংশ নেই, মানে ভরের কোনো কথা উল্লেখ নাই, কিন্তু বল তো ভরের উপরও ডিপেন্ডেন্ট। এখানে মিউ হচ্ছে একটা ধ্রুবক রাশি, যেহেতু এখানে মিউর কোনো পরিচয় দেয় নাই, সুতরাং এটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক জাস্ট। আর এখানে এক্স হচ্ছে আমাদের জন্য দূরত্ব, তো যেহেতু এক্স আমরা বুঝতে পারছি দূরত্ব, মিউ হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, তাহলে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে বল দেওয়া হয় না, অর্থাৎ এম এর মান এখানে মিসিং আছে, যে কারণে আমাকে এম অ্যাড করতে হচ্ছে। কারণ এফ বলটা এম এবং এফ দুজনের উপর ডিপেন্ডেন্ট হলেও এফ রাশিটা দূরত্বের উপর ডিপেন্ডেন্ট হতে পারে, কিন্তু এম রাশিটা দূরত্বের উপর ডিপেন্ডেন্ট হয়ে আনসার দিবে না। ফলে এম এর জায়গায় ধ্রুবক থেকে আমরা শুধুমাত্র এফ এর জন্যই এই মানটা ব্যবহার করার চেষ্টা করছি। তো এখন এই ইকুয়েশন থেকে আমরা শেষ পর্যন্ত যেটা লিখতে পারি সেটা হচ্ছে এফ সমান হচ্ছে মিউ বাই এক্স কিউব। তো বইয়ে সরাসরি এই জিনিসটা লিখছে, বইয়ে সরাসরি মিউ বাই এক্স কিউব লিখছে, তুমিও চাইলে সরাসরি এফ ইকুয়াল টু মিউ বাই এক্স কিউব লিখতে পারো। তো এমটা কীভাবে উদয় হয়েছে, বল থেকে এম কীভাবে চলে গেছে সেই বিষয়টা একটু বুঝতে পারলে তুমি সব কাজই ইজিলি করতে পারো। তো এখন দেখো এখান থেকে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি আলটিমেটলি, সেই ইকুয়েশনটা আমরা প্রতিদিন একই রকম করে আসতেছি। তো ইকুয়েশনটার কি হচ্ছে দেখো, এফকে যদি আমি ভেঙে চুরে এদিক সেদিক করি তাহলে শেষ পর্যন্ত আমি যেটা পাবো, আমি লাস্ট লাইনে চলে আসতেছি, কম বোঝানোর চেষ্টা করতেছি, ভি ডিভি পাবো। আর ওই পাশে এখানে একটা নেগেটিভ চিহ্ন দিতে ভুলে গেছি, কারণ এটা যেহেতু আকর্ষণ করতেছে বলকেন্দ্র এর অধীনে আসতেছে। খেয়াল করো, বলকেন্দ্র এত এর অধীনে, মানে ওর অধীনে এই বান্দা কাজ হচ্ছে, ফলে ওই বান্দা ওকে আসলে টেনে নিয়ে আসতেছে বোঝাচ্ছে। বলকেন্দ্র এত এর অধীনে এই কণাটা নড়াচড়া করতেছে, মানে হচ্ছে এই বিন্দুটা ওকে টেনে নিয়ে চলে আসতেছে। ওকে, তাহলে দেখো ভি ডিভি আসবে আর এইদিকে আসবে, এখানে মাইনাস দেওয়া উচিত, এখানে একটা মাইনাস হবে এই জায়গায় মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস মিউ এক্স কিউব আর এখানে হচ্ছে ডিএক্স। জাস্ট এই জিনিসটা আসবে শেষ পর্যন্ত। আমি আশা করবো যে তুমি বিষয়টা নিয়ে বেশি টেনশন ফিল করবে না, কারণ হচ্ছে এফকে আমরা ডিবি বাই ডিটি এভাবে করে ভেঙে টেঙে শেষ পর্যন্ত এই অবস্থানে আনতে পারি, একটু কম বোঝাচ্ছে আর কি। তো এখন এই অবস্থানে আনার পর আমরা এখান থেকে অটোমেটিক্যালি ভি বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এভাবে লিখবো যে যখন এক্স ইকুয়াল টু এ, তখন যেহেতু এটা এক্স এর অনুসঙ্গে ভি, সেজন্য আমরা এক্স এর অনুসঙ্গে ভি বের করবো, ভি ইকুয়াল টু 0। অর্থাৎ যখন এই কণাটা এক্স ইকুয়াল টু এ দূরত্বে ছিল তখন সেটা স্থির অবস্থায় ছিল। এ দূরত্ব থেকে একটি কণা স্থির অবস্থায়, মানে এ দূরত্ব যখন ছিল তখন কণাটা স্থির অবস্থায় ছিল। প্রত্যেকদিন একইভাবে বোঝাচ্ছি। তারপরে বলবো যখন এক্স ইকুয়াল টু এক্স, তো আমরা এখান থেকে এখানে মনে করলাম যে এক্স দূরত্ব আসছে সে এক্স, তখন ভি ইকুয়াল টু হচ্ছে ভি। ওকে, তো প্রশ্নে যদিও বি দূরত্বে পৌঁছার সময় বের করতে বলছে, আমি আসলে এক্স দূরত্বে পৌঁছার সময় আর এক্স দূরত্বে পৌঁছার বেগ বের করব, পরে এক্স এর জায়গায় বি বসিয়ে দিলে আমরা বি দূরত্বে পৌঁছার টাইম পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এবার আমরা এই সীমার মধ্যে এটাকে ইন্টিগ্রেশন করে দিলেই আনসার চলে আসতেছে। তো এখানে লাস্টে গিয়ে ইন্টিগ্রেশনে একটা কঠিন কাজ আছে, ওই কারণে আমি আসলে অঙ্কটা করাই দিচ্ছি, নাহলে আর কিচ্ছু না। আর আরেকটা জিনিস বুঝাই দেওয়ার চেষ্টা করছি, যে এখানে বলকেন্দ্র যখন বলছে তখন সেটা আসলে ইকুয়েশন কিভাবে গঠন হবে, বা বলকেন্দ্র দিয়ে আমরা কি বুঝি, বলকেন্দ্রের অধীন মানে কি বুঝাচ্ছে, আকর্ষণ বুঝাচ্ছে না বিকর্ষণ বুঝাচ্ছে। তো বলকেন্দ্রের অধীন যেহেতু বলছে সেহেতু বলকেন্দ্র ওকে আকর্ষণ করবে, বলকেন্দ্র যদি ওকে বিকর্ষণ করে তাহলে সে এখান থেকে দূরে সরে গিয়ে একটা সময় বলকেন্দ্র তাকে কিন্তু আর আকর্ষণ আর বিকর্ষণ কিছুই করতে পারবে না, কারণ যতই দূরে চলে যাবে ততই বলকেন্দ্র তাকে আর বিকর্ষণ করতে পারবে না, ফলে বলকেন্দ্র আসলে তাকে আকর্ষণ করবে। তাহলে দেখো এখন আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো ভি ডিভি, আর এখানে পাবো 0 থেকে ভি, কারণ ভি এর লিমিট হচ্ছে এরকম ইকুয়াল টু মাইনাস মিউ আমরা এখানে রেখে দিছি, আর এক্স এর লিমিট হচ্ছে এ থেকে এক্স, এবং ইন্টিগ্রেশন হবে 1/x কিউব ডিএক্স কে। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে ইন্টিগ্রেশনে আনসার বের করে আনতে পারি। আমি আর নিচে না নামে আমি এখানেই আশা করা যায় এটা আনসারটা বের করে ফেলতে পারবো। তো ভি ডিভি এটার ইন্টিগ্রেশনের আনসার হবে শেষ পর্যন্ত ভি স্কোয়ার বাই 2। আমি সরাসরি লিখে দিচ্ছি, কারণ এখানে তুমি ভি স্কোয়ার বাই 2 হবে, আপার লিমিট লোয়ার লিমিট বসাইলেও ভি স্কোয়ার বাই 2 হবে। আর এই পাশে যে আনসারটা হতে পারে ফাইনালি সেটা হচ্ছে 1/x কিউবের ইন্টিগ্রেশন, মানে হচ্ছে এক্স ইনভার্স 3 এর ইন্টিগ্রেশন। তো এক্স ইনভার্স 3 এর ইন্টিগ্রেশনের আনসার কি হবে, এক্স ইনভার্স 3 এর ইন্টিগ্রেশন আনসার হবে এক্স ইনভার্স 3 এটার সাথে +1 ডিভাইডেড বাই -3 +1। ওকে, তাহলে টোটাল আমরা আনসার পাচ্ছি আসলে কত, এক্স ইনভার্স 2 ডিভাইডেড বাই -2, এক্স ইনভার্স 2 ডিভাইড বাই -2। তো আমি যদি এটাকে একটু মানুষ করার চেষ্টা করি তাহলে আমরা 1/x² লিখতে পারবো, ফলে আমরা যে আনসারটা পাবো সেটা হচ্ছে -1/2x²।
-1/2x²। কেন? -1/2 তো যেমন আছে তেমন থাকবে, এক্স ইনভার্স 2 কে আমরা 1/x² লিখতে পারি, ফলে আমরা -1/2x² লিখতে পারবো। ফলে আমি এখানে এটার ইন্টিগ্রেশনের আনসার পাবো -1/2x², এবং তার আপার লিমিট লোয়ার লিমিট এখানে আমি বসাই দেবো। আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে a থেকে x। ওকে, তো আপার লিমিট লোয়ার লিমিট বসানোর আগে আমি চাইলে ভিতর থেকে মাইনাসটাকে বাইরে ওর সাথে গুণ করে পজিটিভ বানিয়ে দিতে পারি, তাহলে আমি সেই কাজটাই করবো। আপার লিমিট লোয়ার লিমিট বসানোর আগে -1/2 যেটা আছে, -1/2 ধ্রুবক, সেটা আমি বাইরে করে নিয়ে আসবো। তাহলে আমি পরের লাইন এইভাবে লিখতে পারতেছি, -1/2 যদি বাইরে বেরিয়ে আসে তাহলে আমরা পাবো মাইনাস হবে না, +μ/2, আর এখানে আপার লিমিট লোয়ার লিমিট হবে 1/x² এর উপর বসাবো, এক্সের জায়গায় বসাবো। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট বসালে আমরা পাচ্ছি μ/2, এখানে আমরা পাচ্ছি v²/2, আর এখানে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসালে পাচ্ছি 1/x এর জায়গায় x বসালে x² হবে, -1/x এর জায়গায় a বসালে হবে 1/a²। এই হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট বসানোর ফলাফল। এখন আমি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলে 2ও চলে যাচ্ছে, এখন আমি v² পাচ্ছি। তো এখন আমি যদি v = বের করতে চাই, এখান থেকে যদি v = বের করতে চাই, তাহলে আমরা v = পাবো যে √μ, আর এই পুরোটার উপর রুট। তাহলে এই পুরোটাকে রুট করলে আমরা এভাবে পাচ্ছি, একটু লসাগু করে রুট করতে পারি। লসাগু করলে আমরা পাবো x² a², আর এখানে পাবো a² - x²। ওকে, তাহলে আমরা কি করলাম? উভয় পক্ষকে রুট করলাম। তো একটু খেয়াল করো, যেহেতু আমি রুট করছি প্লাস মাইনাস চিহ্ন আসবে। গত ক্লাসের অঙ্কটাতে আমি শুরুতে প্লাস মাইনাসের কথা বলতে ভুলে গেছিলাম, তো আজকে আমার মনে আছে। তো এখানে আমরা প্লাস মাইনাস দিব। তো প্লাস মাইনাসের মধ্যে কোনটা দিব? যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বিন্দুটা আকর্ষিত হচ্ছে, আকর্ষণ বলের প্রভাবে কাজ করতেছে, ফলে দূরত্ব যত কমবে আকর্ষণ বল তত বাড়বে, সেজন্য আমরা এখানে নেগেটিভ চিহ্ন দিতে বাধ্য হব। ওকে, হ্যাঁ, এখানে আমরা নেগেটিভ চিহ্ন দিতে বাধ্য হবো। তাহলে v = আমরা যে আনসারটা পাচ্ছি সেটা হচ্ছে √ওভার এত এত এত, এভাবে পাচ্ছি। এটাকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি যে v = আমি একদম লাস্টে লিখি, তাহলে আমরা v = কত পাচ্ছি? -√μ। v = পাচ্ছি -√μ, আর এই হচ্ছে এখানে দেখো আমি যদি স্কোয়ার রুটে কেটে দিই তাহলে এখানে হবে খালি ax, আর উপরে হবে √a² - x², a² - x²। ব্যাস, এই হচ্ছে ভি এর আনসার, -√μ a² - x²। ওকে, যাই হোক, দেখা যাক কি কতটুকু আসছে a² - x²। একটা মাইনাস সামনে রয়ে গেছে, থাক, ওইটা নিয়ে আমাদের টেনশন করার কিছুই নেই। এবার আমি এই ভি = যেটা আসছে সেটাকে আমি মাইনাস কেন দিছি সেই গল্পটা একটু বলার চেষ্টা করি। আমরা কেন মাইনাস দিছি আমরা বলবো যে যেহেতু দূরত্ব সাপেক্ষে দূরত্ব বাড়লে বেগ কমে। কি বলবো আমরা এখানে? মাইনাসের জন্য বলবো যে যেহেতু দূরত্ব কমলে বেগ বৃদ্ধি পায়, দূরত্ব কমলে বেগ বৃদ্ধি পায়, তাই ঋণাত্মক ধরা হয়েছে। যদি দূরত্ব বাড়লে বা দূরত্ব কমলে বেগও কমতো, বা দূরত্ব বাড়লে বেগও বাড়তো, তাহলে আমরা ধনাত্মক ধরতাম, অর্থাৎ দোনোটা একই হলে ধনাত্মক ধরতাম। কিন্তু দূরত্ব কমলে যেহেতু বেগ বেড়ে যায়, সেহেতু আমরা ঋণাত্মক ধরছি। ওই কথাটা আমরা বলে দিব। তারপর এবার আমরা ওই কথাটা বলার পর আমরা এবার ভি এর ইকুয়েশন থেকে এবার আমরা টাইমের ইকুয়েশনে যাওয়ার চেষ্টা করবো। আর টাইমের ইকুয়েশনে যাওয়ার জন্য আমরা বলবো যে যদি আমরা বলবো যে dx/dt, অর্থাৎ ভিকে আমরা dx/dt লিখতে পারি -√μ, আর এখানে হচ্ছে √a² - x² / ax, এভাবে লিখতে পারি। তো এখন আমরা এখানে এক্স এর বংশগুলোকে এক সাইডে আনবো, আর এক্স যাদের কাছে নাই, টি এর বংশ, তাদেরকে এক সাইডে আনবো। তাহলে এক্স এর বংশগুলো এক সাইডে আনার জন্য আমরা এখানে ডিএক্সকে তার জায়গায় রাখি। এই নিচে একটা এক্স আছে, সেটাকে আমি এখানে নিয়ে আসলাম, নিচে এক্স আছে সেটা উপরে নিয়ে আসলাম, আর উপরে যে এক্স এর রাশিটা আছে সেই এক্স এর রাশিটাকে আমরা নিচে নিয়ে আসলাম, a² - x²। আর এখানে আর বাকি আছে -√μ আর হচ্ছে ডিটি, -√μ dt। তো দেখো, এখন আমি চাইলে ইন্টিগ্রেশন করতে পারি। আর এই জায়গায় এসে ইন্টিগ্রেশনটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। গত ক্লাসে আমরা ঠিক একই রকম একটা ইন্টিগ্রেশন দেখার পর হয়তোবা আমাদের মনে হতে পারে যে গত ক্লাসে যেভাবে করছি সেভাবে এই ইন্টিগ্রেশনটা সহজে শেষ হয়ে যাবে, কিন্তু না, এই ইন্টিগ্রেশনটা সহজে শেষ হয়ে যাবে না। গত ক্লাসের মতো করেও হবে না, সহজেও শেষ হয়ে যাবে না। এটা গত ক্লাসের ইন্টিগ্রেশনের চেয়ে আরও বেশি সহজ পদ্ধতিতে শেষ হবে। কিন্তু তুমি যদি বিষয়টা ধরতে না পারো বা তোমাকে কেন সহজ হচ্ছে সেটা যদি বুঝাই দেওয়া না হয়, তাহলে তুমি কখনোই এটার আনসারে পৌঁছাতে পারবে না। তো আমরা একটা কাজ করি, এটার আনসারটা বোঝার চেষ্টা করি, একটু খেয়াল করো। সেই সাথে আমরা গত ক্লাসে যে ইন্টিগ্রেশনগুলো করছি তাদের বিষয় নিয়েও একটু ডিটেলসে আলোচনা করব।
খেয়াল করো ইন্টিগ্রেশনের যে সূত্রটা আছে ইন্টিগ্রেশন 1/√a² - x² dx, এটার আনসার হচ্ছে ইন্টিগ্রেশন √1/√a² - x² যদি এরকম থাকে তাহলে সূত্রটা হচ্ছে সাইন ইনভার্স x/a। খুবই সিম্পল সূত্র, সাইন ইনভার্স x/a। কি বলছি? ইন্টিগ্রেশন অফ √1/√a² - x² সমান হচ্ছে সাইন ইনভার্স x/a। তো দেখো এইদিকে তাকাইলে এই ডিএক্সটাকে আমি যদি এখানে না লিখে পাশে এই উপরে লিখে দিই তাহলে এদিকে তাকালে দেখা যাবে এই সূত্রটা অনেকটা ওর মতো, কিন্তু একটা ঘ্যাবলা আছে। ঘ্যাবলাটা যদি তুমি হঠাৎ চোখে বুঝতে না পারো, হঠাৎ করে দেখে বুঝতে না পারো, তাহলে তোমার কাছে মনে হবে এই সূত্রটা দিয়েই মনে হয় অঙ্কটা হয়ে যাবে, এবং বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাগুলোতেই ভুল করে। তো ঘ্যাবলাটা হচ্ছে কি, এখানে ডিএক্স এর সাথে কিন্তু কোনো এক্স নাই, কিন্তু এখানে ডিএক্স এর সাথে একটা এক্স আছে, ফলে এই সরাসরি সূত্র এখানে আর অ্যাপ্লাই হবে না। তো গত ক্লাসে যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার দিকে একটু তাকাই। গত ক্লাসের অঙ্কটা ছিল এরকম, উপরে ছিল x dx ডিভাইডেড বাই √, এখানে ছিল a² - a⁴ - x⁴। নিশ্চয়ই তোমার মনে আছে, a⁴ - x⁴। তো খেয়াল করো এখানে আছে x⁴, এখানে আছে x। তো তখন আমরা করছিলাম কি x² কিছু একটা ধরছিলাম, আর আমার নিশ্চিত মনে আছে যে আমরা ধরছিলাম যে x² এমনভাবে ধরছিলাম যেন a² cos θ ধরছিলাম, মানে এমনভাবে ধরছিলাম x² এমনভাবে ধরছিলাম যেন এটা এখানে শেষ পর্যন্ত ⁴ পাওয়া যায়, আর কজের উপরে কিন্তু স্কোয়ার পাওয়া যায়। x² এর মানটা এমনভাবে ধরছিলাম যেন a বসলে a⁴ পাওয়া যায়, আর কসটাকে কোনোভাবে স্কোয়ার বানিয়ে দেওয়া যায়। এতে আমরা দুই দিকে বেনিফিট পাই। a⁴ কমন নেওয়ার পর সেটা অটোমেটিক্যালি সাইন স্কোয়ারের সূত্রে আসে এবং স্কোয়ার রুটে কাটা যায়, মানে রুটকে তাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য ছিল। আজকের অঙ্ক দেখতে অনেকটা ওর মতো হলেও আজকের অঙ্ক আর গত ক্লাসের অঙ্কের মধ্যে পার্থক্য একটাই, এখানে x⁴ ছিল আর এখানে x² আছে। তো নর্মালি তোমার কাছে দেখলে মনে হবে এখানে যেহেতু x² আছে, আমরা এখানে x = a cos θ ধরলেই তো অঙ্কটা মিলে যাচ্ছে। x = a cos θ ধরলেই অঙ্কটা মিলে যাওয়ার কথা, কিন্তু x = a cos θ ধরলে উপরের x dx আসে না। আমাদের এখানে উদ্দেশ্য থাকে কান টানলে যেন মাথা আসে। আমরা এখানে করছিলাম কি x² এমনভাবে ধরার পর এদিকে যখন আমি ডিফারেন্সিয়েট করছি তখন আমি পাইছি 2x dx, ওকে। আর 2টাকে যখন আমি ওই পাশে পাঠিয়ে দিচ্ছি তখন আমি পাইছি x dx। খুব ভালো করে খেয়াল করবা, x² ডিফারেন্সিয়েট করার পর আমরা পাইছি 2x dx। 2টাকে যখন আমি ওই পাশে ট্রান্সফার করে দিচ্ছি তখন আমি পাইছি x dx, আর এই হুবহু x dx এখানে এই উপরে রয়ে গেছে। দেখো হুবহু x dx উপরে আছে, যে কারণে আমরা x dx এর মানটা এখানে বসাই দিতে পারছি, খুব সহজ হয়েছিল। কিন্তু আজকে তুমি যদি x মানে কিছু একটা তুমি যদি ধরো যে x যদি তুমি এরকম a cos θ টাইপের কিছু ধরো তাহলে এরকম আসবে। আজকে যদি তুমি এভাবে ধরো যে x a cos θ, মানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে এরকম, x এর জায়গায় যদি আমি a cos θ ধরি তাহলে এখানে তো a² পাচ্ছি, cos² পাচ্ছি, এখানে সামনে a² আছে। x এর জায়গায় a cos θ ধরলে এখানে a² পাচ্ছি, cos² পাচ্ছি, ফলে a² কমন চলে যাবে, আমি cos² এর মান বসাই দিতে পারতেছি। হ্যাঁ, এটা করা যায়, এটা ওইভাবে করা যায়, উপায় আছে, সেভাবে করার উপায় আছে। তবে আজকে আমরা এটাকে আরো সহজ করে করব, ওকে। আরো সহজ করে কিভাবে করব সেটা একটু দেখি। আমরা হঠাৎ খেয়াল করলাম যে এখানে নিচে যে রাশিটা আছে x² a² - x², এই পুরাটাকে আমরা কিছু একটা ধরে নিব। তা আমরা এই a² - x² এই পুরাটাকে আমি ধরে নিব যে z, পুরাটাকে আমি ধরে নিব z। তাহলে দেখো এটাকে আমরা কি ধরবো? আচ্ছা, আমরা কি এখন ইন্টিগ্রেশন করতেছি? আমরা তো এখন ইন্টিগ্রেশন করতেছি না, আমরা তো মাত্র একটা সমীকরণ আসছি। ইন্টিগ্রেশন করার জন্য আমাদের তো লিমিট বসাতে হবে, তাই না? তাহলে আমরা একটু বলি যে যখন x এখানে x এর অনুসঙ্গে t, তাহলে যখন x a তখন t হচ্ছে 0, মানে তখন টাইম শুরু হচ্ছিল মাত্র। আর যখন x হচ্ছে x তখন t হচ্ছে t, মানে x যখন এখানে আসছে, x যখন x আসছে তখন t t, সেটা আমরা মনে করছিলাম। তো এখন এই সীমার মধ্যে আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দিলেই কাজ শেষ। তো ইন্টিগ্রেশন আমরা এখানেই করে দিচ্ছি। এইটুকু লেখার পর এই ইন্টিগ্রেশন অফ এত আর ইন্টিগ্রেশন অফ এত দিয়ে দিলেই তো কাজ শেষ, ওকে। তার মানে আমি বুঝাতে চাচ্ছি এই লাইনের পরে আমরা এটা করছি, এই দুই লাইনের পর আমি এখানে ইন্টিগ্রেশন লাইনটা এখানে করে দিছি, আমার একটু সুবিধা হচ্ছে সেজন্য, ওকে। তো এখন দেখো এখানে আমি x এর লিমিট বসাবো a থেকে x পর্যন্ত, আর t এর লিমিট বসাবো 0 থেকে t পর্যন্ত, এবং এবার আমি এই সীমার যে মানগুলো আছে সেগুলো আমি বাদ দিয়ে দিলাম।
এবার আমি ইন্টিগ্রেশন করতে পারবো। এখন দেখো আমি দেখতে পাচ্ছি যে নিচে যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, এই পুরাটাকে যদি আমি কোনো কারণে জেড স্কোয়ার ধরি তাহলে রুটও চলে যায়, উপরের এক্স ডিএক্সও পাওয়া যায়। কিভাবে দেখো, আমি এটার পরে বলবো যে ধরি কি ধরবো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পুরোটার মান আমি ধরে নিলাম জেড স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার ধরি, তাহলে এখানে যখন আমরা মান জেড স্কোয়ার মানটা বসাবো তখন স্কোয়ার রুটে কাটা যাবে, মানে আমরা রুট ওভারকে তাড়াই দিতে পারবো। আরও বেনিফিট পাচ্ছি, এটাকে যখন আমি ডিফারেন্সিয়েশন করবো তখন এই উপরের এক্স ডিএক্সও মিলে যাবে। তো বাম পাশে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, সুতরাং তাহলে বাম পাশে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এ স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে পাবো 0, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো মাইনাস 2x dx ইকুয়াল টু, ওকে যদি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো 2z dz। ওকে, তাহলে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি তার সাপেক্ষগুলো বসাই দিতে হবে। এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি তো ডিএক্স বসাই দিতে হবে, ওই পাশে আবার জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি তো ওই পাশে জেড এর সাপেক্ষে ডিজেড বসাই দিতে হবে। উভয় পাশে দুই চলকের সাপেক্ষে যখন এক পাশে এক চলকের সাপেক্ষে অন্য পাশে আরেক চলকের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করবো ইন্টিগ্রেশন করতে গিয়ে, তখন আমরা যে পাশটা যে চলকের সাপেক্ষে করছি সেই পাশে সেই চলকের লোগো লাগিয়ে দিব। ওকে, তাহলে এখন দেখো এই উভয় পক্ষকে আমরা -2 দ্বারা ভাগ করে দিতে পারি। উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা পাবো এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে -z dz। কেন, -2 দ্বারা ওকে ভাগ করলে ও প্লাস হয়ে যাবে, আর -2 দ্বারা ওকে ভাগ করলে ও মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এই এক্স ডিএক্স পুরার মান আমি কিন্তু এখানে জেড ডিজেড পেয়ে যাচ্ছি, যে কারণে আমি এখন ইন্টিগ্রেশনটা খুব সহজে করতে পারবো। তাহলে দেখো আমাদেরকে লিমিটও চেঞ্জ করতে হবে, লিমিট আমি এখানে চেঞ্জ করতেছি, খুব সহজ করে লিমিট চেঞ্জ করব। তাহলে আমরা জেড এর লিমিটে চলে যাব, এক্স এর লিমিট থেকে জেড এর লিমিটে চলে যাচ্ছি। এক্স এর লিমিট ছিল এ থেকে এক্স, তাহলে এক্স এর লিমিট যদি এ হয় আর আমি যদি এখানে এ বসাই, এক্স এর জায়গায় এ যদি আমি এখানে বসাই তাহলে এ স্কোয়ার থেকে স্কোয়ার চলে 0 হবে, তাহলে জেড সমান আমরা পাচ্ছি 0। আর এক্স এর জায়গায় আমি যদি এক্স বসাই তাহলে আমরা জেড এর লিমিট পাচ্ছি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। একটু ঠিক করে লিখতে হবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ব্যাস কিছুই না। তাহলে আমরা কি পাইছি, এক্স এর জায়গায় যদি আমি এক্স বসাই, তাহলে যা আছে তাই থেকে যাচ্ছে। তো আমি যদি রুট করে দিই এখানে স্কোয়ার কেটে যাবে, ফলে জেড ইকুয়াল আমরা যেটা পাচ্ছি সেটাই আমাদের লিমিট। তাহলে এখন এই অঙ্ককে এখন আমি এই ফরমেশনে নিয়ে তারপরে সমাধান করব। তাহলে এর জায়গায় আমরা এখন বসাবো জেড এর লিমিট 0, আর এক্স এর জায়গায় আমরা এখন বসাবো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এক্স ডিএক্স না লিখে আমরা কি লিখতে পারবো, মাইনাস জেড ডিজেড, মাইনাস জেড ডিজেড লিখতে পারবো। এক্স ডিএক্স না লিখে আমরা লিখতে পারবো মাইনাস জেড ডিজেড, আর নিচে আমরা লিখতে পারবো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে রুট ওভার তার জায়গায় থাক রুট ওভার, আর এই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না লিখে আমরা লিখতে পারবো জেড স্কোয়ার ইকুয়াল টু, ওই পাশে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে মাইনাস রুট ওভার মিউ। আর খেয়াল করো এখানে যদি আমি ডিটিকে ইন্টিগ্রেশন করি তাহলে টি আসবে, আপার লিমিট লোয়ার লিমিট বসাইলেও এটা টি আসবে শেষ পর্যন্ত, তো এটা আমার দেখানোর দরকার নেই, টি আসবে। ওকে, এখন দেখো আমরা এটাকে ইন্টিগ্রেশন খুবই সহজে করতে পারবো। এখানে দেখো এই মাইনাস হচ্ছে ধ্রুবক, সে যদি বাইরে চলে আসে তাহলে 0 থেকে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আগে লিমিটটা লিখে ফেলি। এই মাইনাস যে ধ্রুবক সেটা যদি বাইরে চলে আসে, এদিকের মাইনাস এবং এদিকের মাইনাস দুটোটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি। আর এখানে জেড স্কোয়ার রুটে কাটা গেলে আর থাকবে জেড, এই জেডও ক্যান্সেল, তাহলে এখানে আর থাকবে শুধু ডিজেড ইকুয়াল টু, দিকে মাইনাস তো চলে গেছে তাহলে এখানে থাকবে রুট ওভার মিউ টি। তাহলে কি করছি, এই মাইনাস আর ওই পাশের মাইনাস ক্যান্সেল করে দিছি, আর এই জেড কাটা গেছে, জেড মানে এখানে স্কোয়ার রুটে কাটা গেলে একটা জেড থাকে, সেই জেড আর উপরে জেড কাটা গিয়ে শুধু ডিজেড আছে আমাদের হাতে, এবং অঙ্কটা খুব সহজ হয়ে গেছে। দেখো এখানে আমরা পাচ্ছি ডিজেডকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো শুধু জেড, আর ওই জেডের আপার লিমিট লোয়ার লিমিট আমরা বসাবো 0 থেকে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রুট ওভার মিউ টি। ওকে, এবার আমি আপার লিমিট লোয়ার লিমিট বসাবো এবং আমাদের আনসারটা পেয়ে যাব। ওকে, আমি একটা কাজ ভুল করছি, সেটা হচ্ছে এখানে আমি এটা মুছে ফেলছি, এটা না মুছে আমি অবশ্য কস্তিতে ধরেও অঙ্কটা করতে পারতাম বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, আমি একবার চেষ্টা করবো কস্তিতে ধরে আসলে মিলাইতে পারি কিনা। তো দেখো এখন আমি যদি এখানে মানগুলো বসিয়ে দিই তাহলে আপার লিমিট যদি বসাই জেডের জায়গায় তাহলে আমরা পাবো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস লোয়ার লিমিট যদি বসে তাহলে আমরা পাবো 0 ইকুয়াল টু, এদিকে পাবো রুট ওভার মিউ টি। এখান থেকে আমি টাইম বের করবো, সুতরাং টি ইকুয়াল টু কি লিখতে পারি, এই জিনিসটাকে নিচে লিখতে পারি, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার মিউ, ব্যাস টি ইকুয়াল টু এটা লিখতে পারি। আর এবার আমাদের কাজ হবে যে টাইম বের করা এবং
দূরত্ব সময় বের, এই যে সময় বের করা আর বেগ বের করা কোন টাইমে, বি দূরত্বে। আমরা এখানে যে আনসারটা বের করছি সেটা হচ্ছে এক্স দূরত্বে, এক্স ইকুয়াল টু এক্স দূরত্বে আনসার বের করছে, কিন্তু প্রশ্ন আমাদেরকে বলছে এক্স ইকুয়াল টু বি দূরত্বে বের করতে। তো এক্স ইকুয়াল টু বি দূরত্বের টাইম কত হবে আর এক্স ইকুয়াল টু বি দূরত্বের বেগ মানে বেগ ভি কত হবে সেটাই আমাদের এখন বের করার বিষয়। তো আমরা একটু চেষ্টা করি বেগ ভি কত হইতে পারে, এটার দরকার নেই আমাদের। ওকে, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তাহলে আমরা বলবো যে তাহলে এক্স ইকুয়াল টু বি হলে, এক্স ইকুয়াল টু বি হলে এটাকে আমরা দিতে পারি 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ দিতে পারি, আর এটাকে আমরা দিতে পারি 2 নম্বর সমীকরণ। তাহলে এক্স ইকুয়াল টু বি হলে প্রথমে আমাদের কাছে কি জানতে চাইছে, টাইম জানতে চাইছে। তো আমরা সময় বলি এক্স ইকুয়াল টু বি হলে 2 নং হতে পাই, 2 নং হতে পাই। তাহলে 2 নং হতে কি পাচ্ছি, টি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্সের জায়গায় বি বসে দিব, তাহলে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই রুট মিউ। দেখো মিলে গেছে। সময় কত দেখো, বি দূরত্বে পৌঁছার সময় এখানে বলছিল এ, ও এখানে একটা অতিরিক্ত এ গুণ আছে, এই অতিরিক্ত এটা আবার কোত্থেকে আসলো, কোথাও হয়তো মিস করছি। আচ্ছা, এই যে এখান থেকে মনে হয় 1 নম্বর সমীকরণ থেকে আমরা একটা এ মিস করছিলাম, যেটা একটু খেয়াল করো। 1 নং সমীকরণকে আমরা কিভাবে লিখছিলাম সেটা আমি আবার আরেকবার দেখাই দিই, কারণ আমি এখান থেকে একটা ভুল করে আসছি। দেখো 1 নং সমীকরণের ভিকে আমরা লিখছিলাম ডিএক্স বাই ডিটি, আবার করে দিচ্ছি। 1 নং সমীকরণের পরে আমরা ভিকে লিখছিলাম ডিএক্স বাই ডিটি, আর ইকুয়াল টু এবার যা আছে মাইনাস রুট ওভার মিউ, তারপর হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি এ এক্স, এভাবে আমরা লিখছিলাম। ওকে, এখন আমি এক্স এর বংশগুলোকে যখন একসাথে করতেছিলাম তখন এক্সকে আমি দিকে নিয়ে আসছি এক্স ডিএক্স, আর এটাকে নিচে নিয়ে আসছি, তখন নিচে আমরা পাইছি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটুকু পাইছি। আর ইকুয়াল টু যখন আমি লিখছিলাম মাইনাস রুট ওভার এই মিউ, এই নিচে যে একটা এ আছে সেই এটার কথা আমি ভুলে গেছিলাম, এদিক থেকে আমি ডিটিকে লিখে দিছি, কিন্তু এটা নিচে তো একটা এ ছিল, সেই এটা এখানে বসবে। তো এটা বসার কারণে আমাদের ইন্টিগ্রাল ফ্যাক্টরে বা ইন্টিগ্রেশনের আনসারে কোথাও কোনো পরিবর্তন হবে না, জাস্ট এখানে রুট ওভার মিউ বাই এ হবে। তো এটাকে যখন আমি ইন্টিগ্রেশন করে শেষ করব, এই জায়গাতে রুট ওভার মিউ বাই এ এটা থাকবে, রুট ওভার মিউ বাই এ। তো আমি যখন এই জিনিসটাকে এটাকে যখন আমি এদিকে নিয়ে আসবো, রুট ওভার মিউ তো নিচে চলে গেছে, এটা যদি এদিকে নিয়ে আসে তখন এটা এখানে বসবে। তাহলে কি বলছি, কোনো চেঞ্জ হবে না, খালি এখানে একটা এ যেটা আমি মিস করে ফেলছিলাম, লিখতে ভুলে গেছি, ওই জিনিসটা খালি এখানে বসে থাকবে, এবং শেষ পর্যন্ত সেই এটাকে আমি ট্রান্সফার করলে আনসারটা ঠিকঠাকভাবে পেয়ে যেত। তো এখানে একটা এ আছে, তো ওই এটা আমি এখানে লিখতে পারতেছি। ওকে, তাহলে আমরা এক্স ইকুয়াল টু বি অবস্থানে যে আনসারটা পাচ্ছি সেটা কিন্তু আসলে এটাই, এ রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই রুট মিউ ডিভাইড বাই রুট মিউ। ওকে, একইভাবে আমি 2 নং সমীকরণ হতে পাই এক্স ইকুয়াল টু বি হলে, তারপর 1 নং হতে পাই বলি, 1 নং হতে পাবো যে বেগ ভি ইকুয়াল টু কি পাবো, মাইনাস রুট ওভার মিউ, মাইনাস রুট ওভার মিউ, তারপরে পাচ্ছি আচ্ছা ওকে মাইনাস রুট ওভার মিউ, কোথায় গেল মাইনাস রুট ওভার মিউ, আর এখানে আমরা লিখতে পারতেছি রুট ওভার এ স্কোয়ার মাইনাস, যেহেতু আমি এক্সের জায়গায় বি বসাবো তাহলে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ডিভাইডেড বাই পাবো এ এক্সের জায়গায় আমি বি বসাবো, ফলে আমি পাবো এ বি। ব্যাস, এখন দেখো মাইনাস তার জায়গায় থাক, আমরা এটাকে এভাবে লিখতে পারি, একই রুটের ভিতরে ঢুকিয়ে লিখতে পারি, এটাও রুট এটাও রুট, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে একটাই রুট দিয়ে শুধুমাত্র মিউ, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং নিচে এ বি, এভাবে লিখতে পারি। এখন দেখো ভি এর মান যেটা আসছে সেটা এখানেও আসছে, রুট ওভার মিউ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, রুট ওভার মিউ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই এ বি সব কিছু আসছে। এবার তুমি বলবা যে এখানে এত একটা মাইনাস আসছে, আরে ভাই বেগের এই মাইনাসটা শুধুমাত্র দিক বুঝাচ্ছে, আকর্ষণ বুঝাচ্ছে, অর্থাৎ এই মাইনাসটা বুঝাচ্ছে দূরত্ব যখন কমবে তখন কি হবে, দূরত্ব যখন কমবে তখন বেগ বাড়বে বুঝাচ্ছে, আর দূরত্ব যখন বাড়বে তখন বেগ কমবে বুঝাচ্ছে। এই মাইনাসটার জন্য আমার আনসারের কোনো আঘাত আসবে না বা আনসার মিলে নাই এমন ভাবা চলবে না, কারণ হচ্ছে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, ওই ভেক্টর রাশির একটা দিক থাকবে, ওই দিক মিলানোর জন্য এই মাইনাস চিহ্নটা আমাকে সাহায্য করবে যে সে কোন দিকে আসলে এই কাজটা করতেছে বা এই বেগ সে কোন দিক দিয়ে আনতেছে। এখন দেখো
প্রশ্নে তো এখানে মাইনাসটা দেয় নাই, বেগ এত হবে। আসলে প্রশ্নে এখানে যে আনসারটা সেটা কোন দিকে হবে সেটা বোঝানোর চেষ্টা করে নাই, অর্থাৎ দূরত্বের সাথে বেগ কি বৃদ্ধি পাবে নাকি দূরত্বের সাথে বেগ কমে যাবে সেটা এখানে উল্লেখ করে নাই। মাইনাস না দেওয়া মানে সেটা উল্লেখ না করা। তাহলে ভি ইকুয়াল টু যে আনসারটা আসছে সেই আনসারটাই সব কিছু ঠিকঠাক আছে। আমরা জাস্ট বলার সময় এই কথাগুলো প্রশ্নের মতো করে বলে দেবো। এখানে মাইনাস নিয়ে আমাদের কোনো গবেষণা করার দরকার নেই। কেন? কারণ এই মাইনাস দিয়ে শুধুমাত্র বিপরীত বোঝাচ্ছে, দিক বিপরীত বোঝাচ্ছে, আর কিছুই নয়। ওকে, তো এখন আমরা এখান থেকে আনসার লিখে দেবো। তাহলে আমরা বলবো সুতরাং কি বলবো, বলকেন্দ্র হতে বি দূরত্বে, এখানে যা বলছে তা লিখবো। বলকেন্দ্র হতে বি দূরত্বে পৌঁছার সময় এত এবং বেগ এত, প্রমাণিত। শেষ। যখন আমরা এটা লিখবো তখন আমরা নেগেটিভ চিহ্নটাকে লিখবো না, আমরা শুধুমাত্র বেগের মানটাকে লিখবো, দিকটাকে আমরা ইগনোর করব। দিক কোন দিকে হবে সেটা আমাদের বুঝার দরকার নেই, কারণ প্রশ্নে ওই দিকের কথাটা আমাদেরকে বুঝতে বলে নাই। আচ্ছা, এরপরে দেখো আমরা একই রকম একটা প্রশ্ন নিয়েছি, যদিও প্রশ্নের প্রকাশভঙ্গি এমন যে হয়তো বা বুঝতে একটু কষ্ট হতে পারে, কিন্তু একটু বুঝাই দিলে এই অঙ্কটা তোমরা বাড়িতে করতে পারবা। আর যে জায়গাগুলোতে তোমরা করতে পারবে না সেই জায়গাগুলো নিয়েই আমি শুধুমাত্র এখানে আলোচনা করব। তাহলে এখানে বলছি কি, সরল রেখায় একটি কণা এমনভাবে চলে, অর্থাৎ সরল রেখা, আমি একটু বুঝাই দিচ্ছি। সরল রেখায় একটি কণা এমনভাবে চলে যা সর্বদা ও বিন্দু অভিমুখী, যা সর্বদা, এটা যদি ও বিন্দু হয় তাহলে এটা যদি একটা কণা এই বিন্দুতে অবস্থান করে তাহলে সে এমনভাবে চলে সে সর্বদাই ও বিন্দুর দিকে যেতে চায়, এবং যা মিউ বাই নির্দিষ্ট ও বিন্দু হতে দূরত্ব, যা মিউ বাই নির্দিষ্ট ও বিন্দু হতে দূরত্ব এর সমান হবে। অর্থাৎ এখানে যে আনসারটা আসছে সেটা হচ্ছে মিউ বাই ও বিন্দু হতে যদি তুমি দূরত্বকে এক্স মনে করো তাহলে ডিভাইড বাই হবে এক্স। এই যে মিউ বাই নির্দিষ্ট ও বিন্দু হতে দূরত্ব এর সমান হবে, অর্থাৎ মিউকে নির্দিষ্ট ও বিন্দু হতে দূরত্ব দিয়ে ভাগ করলে ও বিন্দু হতে যে দূরত্বটা তুমি ভাবতেছো সেটা দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে যে আনসারটা হবে তারই সমান হবে যে এই ইকুয়েশনটা, মানে এখানে যে সমীকরণে আমরা কাজ শুরু করবো সেই সমীকরণটা মিউ বাই নির্দিষ্ট দূরত্বের সমান হবে। তো আমরা এখানে তো দূরত্বকে এক্স মনে করি, প্রথমটাকে আমরা এক্স ইকুয়াল টু এ ধরি, তারপরে এটা যদি পি বিন্দুতে আসে তখন আমরা এক্স ইকুয়াল টু এক্স ধরি, অর্থাৎ আমরা এখানে দূরত্বকে এক্স মনে করতেছি, ফলে ও বিন্দু হতে দূরত্ব হচ্ছে আমাদের জন্য এক্স। আর এই এক্স এর সাথে আমরা একটা অতিরিক্ত এম গুণ করে সেটা আমরা এফ ইকুয়াল টু এম, এফ ইকুয়াল টু এভাবে লিখতে পারবো। এম এম এর জায়গাতে থেকে যাবে। আর এই যে জিনিসটা দিচ্ছে সেখানে যেহেতু ভরের কথা বলে নাই, তো আমরা সেটাকে এখানে ত্বরণের কথা বলছি কি, এমনভাবে চলে যা সর্বদা ও বিন্দু অভিমুখী এবং যা এত এর সমান হবে, একটি এমনভাবে চলে বলছে। তো আমরা এখানে ওকে এমনভাবে চলে যেহেতু বলছে, তো আমরা শেষ পর্যন্ত এফ ইকুয়াল টু এটাই পাবো যে মিউ এক্স, আরেকটা সরি একটা নেগেটিভ দিব কারণ এটা নির্দিষ্ট বিন্দুর কি অভিমুখে আসছে। তো এখানে আমরা এফ ইকুয়াল টু পেয়ে যাবো মাইনাস মিউ বাই এক্স, কারণ আমরা এম এম ক্যান্সেল করে দেবো দুদিক থেকে। তো আমরা এফ ইকুয়াল টু মাইনাস মিউ বাই এক্স পাবো। তো আমরা যদি এদিকে গবেষণা করি এফকে আমরা শেষ পর্যন্ত এভাবে লিখতে পারবো ভি ডি ভি, এবং এদিকে আমরা লিখতে পারবো মাইনাস মিউ ডিভাইডেড বাই এক্স ডি এক্স। ওকে, তো এরপরে যে ইন্টিগ্রেশনের কাজগুলো আছে সেগুলো আমি আসলে বর্ণনা করার চেষ্টা করব। তো তোমাকে বলছে কি, যদি ও বিন্দুর এই দূরত্ব থেকে এটি স্থির অবস্থায় থাকে, তার মানে এখানে সে স্থির অবস্থায় আছে, এতক্ষণ বলে নাই কিন্তু লাস্টে বলছে এখানে স্থির অবস্থায় আছে, যাত্রা করে, তবে দেখাও যে উহা এই রুট ওভার পাই বাই 2 মিউ সময়কালে ও বিন্দুতে পৌঁছাবে। অর্থাৎ এই বান্দা এই ও বিন্দুতে পৌঁছাইতে টাইম লাগবে এই রুট ওভার পাই বাই 2 মিউ। তো এই অঙ্ক আমার করাই দেওয়ার তেমন কোনো দরকার নেই, কারণ হচ্ছে গত ক্লাসে এবং আজকে আমরা ঠিক একই রকম অঙ্কই করছি। একই রকম অঙ্ক মানে আমরা যখন লেকচার যখন 7 করতেছিলাম তখনও আমরা যেরকম অঙ্ক করছি আজকে এসে ঠিক একই রকম অঙ্কই আমাদের হাতে আসছে। তো কিন্তু ইন্টিগ্রেশনের মধ্যে ঝামেলা আছে, যে কারণে আমি এটা একটু ডেমো দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে ভিডিভি সমান মাইনাস মিউ বাই এক্স ডিএক্স এরকম আসবে এই জিনিসটা। এটাকে আমরা নির্দিষ্ট লিমিটের মধ্যে যখন ইন্টিগ্রেশন করব, নির্দিষ্ট লিমিট কত হবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। এখানে যখন থাকবে এক্স ইকুয়াল টু এ হবে তখন ভি ইকুয়াল টু হবে 0, আর এক্স ইকুয়াল টু যখন এক্স হবে তখন ভি ইকুয়াল টু হবে ভি। তাহলে এই লিমিটের মধ্যে যদি আমি ওকে ইন্টিগ্রেশন করে দিতে চাই তাহলে ইন্টিগ্রেশনটা এমন হবে 0 থেকে ভি, আর এদিকে মাইনাস মিউকে আমরা ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে পাঠিয়ে দিব, আর এখানে ইন্টিগ্রেশন হবে এ থেকে এক্স, 0 থেকে ভি, এ থেকে এক্স। তো ওর ইন্টিগ্রেশনের আনসার কি হবে, এইদিকে আমরা পাবো ভি স্কোয়ার বাই 2, আলটিমেটলি আপার লিমিট লোয়ার লিমিট বসালেও সেটা ভি স্কোয়ার বাই 2 হবে। আর এদিকে যেটা পাবো সেটা হচ্ছে 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স। 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, লন এক্স হয়। তাহলে এ আর এক্স, তাহলে এখন আমি আপার লিমিট লোয়ার লিমিট যদি বসাই দিই তাহলে এখানে আমরা পাবো লন এক্স মাইনাস লন এ। এই লন আসার কারণে এই অঙ্কটা
অন্য সবার চেয়ে একটু ভিন্নধর্মী হয়ে বসে আছে। তো আমাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে হবে এর পরবর্তী যে ইন্টিগ্রেশনটা হবে। তো এখন এখানে দেখো হয়তো ভি স্কোয়ার বাই 2 পাইছি, তো আমি লনটাকে একসাথে করে দিতে পারি। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে পাচ্ছি ভি স্কোয়ার বাই 2, ওইদিকে আমি কিন্তু কোনো 2 পাই নাই, কিছুই পাই না, তাহলে 2 থেকে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে পাচ্ছি মাইনাস মিউ, আর এই লন এক্স মাইনাস লন এ এটাকে আমরা লিখতে পারি লন এক্স বাই এ। আসলে বিয়োগ সম্পর্কে থাকলে আমরা আসলে ঠিকভাবে কাজগুলো করতে পারবো না, তো আমরা এটাকে লনের যে সূত্র সেই হিসেবে নিয়ে আসছি। এবার আমি উভয় পক্ষকে রুট করে দিতে পারবো, তবে রুট করার আগে আমার উচিত যে 2টাকে একটু ব্যালেন্স করা। 2টাকে আমি এদিকে নিয়ে যাব, ফলে আমরা পাবো ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 মিউ লন এক্স বাই এ, 2 মিউ লন এক্স বাই এ। তোমরা একটা বিষয় জেনে রাখো, একটা বিষয় খুব ভালো করে খেয়াল করো, যে এখানে একটা মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটাকে আমাকে যে কোনো মূল্যে তাড়াইতে হবে। এই মাইনাস চিহ্নকে তাড়ানো খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমি কিন্তু এই মাইনাস চিহ্নকে এখান থেকে তাড়াই দিতে পারতাম, এখানে এসে আমি ভুলে গেছিলাম এখান থেকে তাড়ানোর কথাটা, কিন্তু এখানে এসে আমরা তাড়াইতে পারি। কিভাবে দেখো, এখানে যদি এসে যাও তাহলে তুমি মাইনাস তাড়ানোর জন্য তুমি জানো যে লনের সামনে যে পাওয়ার, লনের সামনে যে বেস থাকে সেই বেসকে পাওয়ারে পরিণত করা যায়। অর্থাৎ ধরো লন এখানে আছে এ, এখানে আছে পি, তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো লন এ, এই পিটাকে পাওয়ার হিসেবে পাঠাই দিতে পারো। তো এখানে আমি মাইনাস চিহ্নটাকে পাওয়ার হিসেবে পাঠাই দিতে চাচ্ছি, তাহলে আমরা কি পাবো 2 মিউ লন এক্স বাই এ হোল ইনভার্স 1, কারণ এখানে -1 আছে, মাইনাস মানে হচ্ছে -1 আছে, ওই -1কে আমি পাওয়ারে পাঠিয়ে দিছি। তো তোমরা নিশ্চয়ই জানো এক্স বাই এ এর ইনভার্স কত হবে, এক্স বাই এ এর ইনভার্স হবে, এটা উল্টে যাবে। এক্স বাই এ এর ইনভার্স মানে হচ্ছে এক্স বাই এটা উল্টে গিয়ে কি হয়ে যাবে, এ বাই এক্স হয়ে যাবে, এ বাই এক্স। ওকে, তাহলে তুমি যদি এখানে এসে যাও কোনো কারণে মাইনাস চিহ্ন আগে থেকে তোমার সরানোর পরিকল্পনা না থাকতে পারে, এখানে এসেও তুমি কিন্তু একই ঘটনা পাবা। আবার তুমি চাইলে এখান থেকেও মাইনাসটা সরাই দিতে পারো। দেখো আমি মাইনাসটা যদি ভিতরে গুণ করে দিই তাহলে মিউ তার জায়গায় থাকবে, লন এক্স, লন এ মাইনাস ছিল, লন এ আগে চলে আসবে, আর লন এক্স প্লাস ছিল, লন এক্স পরে চলে আসবে। তো এখন আমি এটাকে এভাবে লিখতে পারি মিউ, এখানে আমরা লিখতে পারি লন এ বাই এক্স। ওকে, লন এ বাই এক্স। তাহলে দেখো এখানে এসে আমি যখন মাইনাসটাকে সরাইছি, আর আমি ভি স্কোয়ারের যে 2 আছে, ভি স্কোয়ারের 2টাকে আমি এদিকে গুণ করে দিতে পারতেছি। তাহলে দেখো এখানে এসে আমি যখন মাইনাস সরাইছি পাওয়ারের সাহায্য নিয়ে, তখন যা আসছে 2 মিউ লন এ বাই এক্স, এখনও আসছে 2 মিউ লন এ বাই এক্স। তো তুমি যেটা তোমার পছন্দ, সাধারণত এটা পছন্দ হওয়ার কথা, যদি এটা পছন্দ না হয় এটাও নোট করে রাখো। তো দুইভাবেই আমরা কিন্তু চাইলে মাইনাসটাকে অপসারণ করতে পারি। তো মাইনাস অপসারণ করার পরে এবার আমি রুট করে দিব, রুট করে দিলে আমার কি হবে, লাভটা কি হবে, ভি এর মান আমি পাবো। তাহলে আমি ভি ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে রুট ওভার 2 মিউ, এবং পুরোটার উপরে রুট হয়ে যাবে লন এ বাই এক্স, পুরোটার উপর রুট হয়ে যাবে। এবং আমি এখানে নেগেটিভ চিহ্ন নিতে পছন্দ করব, কেন? কারণ হচ্ছে যেহেতু আমাদের এখানে আকর্ষণধর্মী বল কাজ করতেছে, ফলে দূরত্ব কমে গেলে তখনই আস্তে আস্তে বেগটা বৃদ্ধি পাচ্ছে, ফলে আমি নেগেটিভ নিতে পছন্দ করব। এবং এবার আমার কাজ হচ্ছে এই সমীকরণ আমার কোনো দরকার নেই, কেন? কারণ আমাকে কি চাইছে, উহা এত সময়কালে সময় চাইছে, এই সমীকরণের সময়ের কোনো ইকুয়েশন দেখা যাচ্ছে না, ফলে আমি ভিকে এখানে একটা কথা লিখে দিবা যে এই কারণে নেগেটিভ নিছি। ওকে, যখন দূরত্ব কমে তখন বেগ বৃদ্ধি পায়, ফলে নেগেটিভ চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে এরপরে এটাকে আমরা এভাবে লিখতে পারবো ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু, এটাকে আমি এভাবে লিখতে পারবো মাইনাস রুট ওভার 2 মিউ লিখতে পারবো ইন্টু রুট ওভার লন এ বাই এক্স, এভাবে লিখতে পারবো। আসলে আমি এক্স এর বংশগুলোকে এক সাইডে নিয়ে আসার সিদ্ধান্ত নিছি। তো এখন এই ডিএক্স এর নিচে আমি এই জিনিসটাকে নিয়ে আসতে পারবো, ফলে আমরা পাবো রুট ওভার লন এ বাই এক্স। খুবই বিশ্রী একটা ইন্টিগ্রেশন আসছে, যা খুব সহজে করা সম্ভব না। তাহলে মাইনাস রুট ওভার 2 মিউ আর ডিটিকে আমি এখানে নিয়ে আসছি। ওকে, তাহলে কি হইলো, ডিএক্স তার জায়গায় রয়ে গেল, এদিক থেকে এক্স এর বংশ যার কাছে আছে তাকে নিয়ে আসছে, আর এদিকে যে ডিটিটা আছে সেই ডিটিটাকে আমি এই পাশে নিয়ে আসছি। এবার আমি এটাকে আবার একটা লিমিটের সাহায্যে ইন্টিগ্রেশন করে দেব, আর ওই ইন্টিগ্রেশনের পর আমরা আনসার পেয়ে যাব। কিন্তু এবার আমরা এটাকে যে ইন্টিগ্রেশন করতে যাচ্ছি সেই ইন্টিগ্রেশনটা হচ্ছে আসলে সবচেয়ে কঠিন মানে এই অঙ্কের সবচেয়ে কঠিন দিক, আর সেটার জন্যই আমার আসলে এই অঙ্কটাকে করাই দিতে হচ্ছে। তো আমরা আগে লিমিট ব্যবস্থা করি। লিমিট কেমন হবে, খুবই সিম্পল লিমিট হবে, এক্স এর লিমিট হবে এ থেকে এক্স, আর টি এর লিমিট হবে 0 থেকে টি। তাহলে আমরা বলবো যখন এক্স ইকুয়াল টু, আমি যখন শব্দটা লিখতেছি না, এক্স ইকুয়াল টু এ, তখন
টি ইকুয়াল টু হচ্ছে 0, আর যখন এক্স ইকুয়াল টু এক্স তখন টি ইকুয়াল টু হচ্ছে টি। ওকে, তাহলে যখন এক্স ইকুয়াল টু এ তখন টি ইকুয়াল টু 0, যখন এক্স ইকুয়াল টু এক্স তখন টি ইকুয়াল টু টি। এই সীমার মধ্যে আমি ইন্টিগ্রেশনটা করে দেবো। তাহলে আমরা কি পাচ্ছি, ইন্টিগ্রেশন অফ এক্স এর লিমিট হচ্ছে এ থেকে এক্স, আর এখানে পাচ্ছি ডি এক্স বাই রুট ওভার লন এক্স বাই এক্স, লন এ বাই এক্স, তারপরে ইকুয়াল টু -2 মিউ রুট, এটা ধ্রুবক, আর ইন্টিগ্রেশন হবে খালি টি কে, 0 থেকে টি এর মধ্যে ডিটি কে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তাহলে লিমিটগুলো বসাইলাম আর ইন্টিগ্রেশন করে দিলাম। এটার ইন্টিগ্রেশন নিয়ে কোনো টেনশন নাই, এটা তোমরা পারবা। এই বাম পাশে যে ইন্টিগ্রেশনটা আছে, এই বাম পাশের ইন্টিগ্রেশনটাই আসলে আমাদের জন্য খুবই কঠিন একটা সিচুয়েশন বয়ে আনবে। তো আমাদেরকে এমন কিছু করতে হবে যেন রুট ওভারটা অ্যাটলিস্ট আমরা এখান থেকে তাড়াইতে পারি। তো আমরা যেটা করতে পারি, শেষ পর্যন্ত ধরি এই লন এ বাই এক্স ইকুয়াল টু আমরা জেড ধরতে পারি। তো লন এ বাই এক্স ইকুয়াল টু জেড ধরলে হবে না, জেড স্কোয়ার ধরতে হবে। লন এ বাই এক্স ইকুয়াল টু যদি আমি জেড স্কোয়ার ধরি, আর সেটা যদি আমি এখানে কোথাও বসাই, তাহলে স্কোয়ার এবং রুটে কাটা যাবে, অ্যাটলিস্ট আমরা কিছুটা সুবিধা তো এখান থেকে পাবো। তো দেখো, এখন আমি এই মুহূর্তে এটাকে ডিফারেন্সিয়েশন করে দিতে পারি, মানে আমার ডিএক্স বের করা দরকার। এই মুহূর্তে আমি এটাকে ডিফারেন্সিয়েশন করে দিতে পারি, কিন্তু এই মুহূর্তে যদি আমি ওকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কোনো বেনিফিট পাই না। তো যেটা বেনিফিট পাই না সেটা আমি লাস্টে দেখাবো, পরে দেখাবো যে বেনিফিট পাই না। আগে আমরা বেনিফিট যেটাতে পাই সেটা আগে করার চেষ্টা করি। আমি এখানে করব কি, উভয় পক্ষে ই টু দি ই বেস নিব। এখানে ই বেস নিলে আমরা পাবো ই লন এ বাই এক্স, আর এখানে ই বেস নিলে পাবো ই টু দি পাওয়ার জেড স্কোয়ার। ই বেস নিছি, তো ই টু দি পাওয়ার লন সামথিংকে শুধুই সামথিং লেখা যায়, শুধুই সামথিং মানে এ বাই এক্স লিখে দেওয়া যায়, আর এটাকে কিছু লেখা যায় না, এটা যেমন আছে তেমন থাকবে। তাহলে কি বললাম, ই লন সামথিংকে আমরা লিখতে পারি শুধুই সামথিং, আর ওইদিকে যা আছে তাই লিখতে পারি। তো এখান থেকে আমি এক্স ইকুয়াল টু বের করে আনতে পারি। একটু খেয়াল করো, এক্সকে আমি এখানে নিয়ে আসবো, ই টু দি পাওয়ার জেড স্কোয়ারকে এখানে নিচে নিয়ে আসবো। তাহলে আমরা কি পাচ্ছি, এ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স। ওকে, তাহলে এ ডিভাইড বাই ই টু দি পাওয়ার জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স, এটাকে আমি এভাবে লিখতে পারি ইনভার্স দিয়ে, এ ই টু দি পাওয়ার ইনভার্স জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স। অর্থাৎ এক্স এর মান আমরা কি পাইছি, আমি চাইলে এক্স ইকুয়াল টু দিকে লিখতে পারি। তাহলে এক্স ইকুয়াল টু আমরা পাইছি কি, এ ই টু দি পাওয়ার ইনভার্স জেড স্কোয়ার। খেয়াল করো, এ তার জায়গাতেই থাকছে, ই টু দি পাওয়ার জেড স্কোয়ার যেহেতু 1 বাই লেখা যায়, 1 বাই ই টু দি পাওয়ার জেড স্কোয়ার, সেটাকে 1 বাই এর কারণে আমরা ইনভার্স দিয়ে লিখতে পারতেছি। এই বিষয়গুলো আশা করি এত বেশি আর বোঝানোর দরকার নেই। তাহলে আমি এক্স ইকুয়াল টু যে জিনিসটা পাইছি, এটাকে আমি এখন ডিফারেন্সিয়েট করব। সুতরাং এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 1, কার সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে করছি, ফলে ডিএক্স লিখতে হবে। আর এই পাশে আমরা ডিফারেন্সিয়েশন করব জেড এর সাপেক্ষে। তাহলে আমরা এ হচ্ছে ধ্রুবক, ওকে যদি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে আমরা ই টু দি পাওয়ার এই পুরোটাকে আমরা কি মনে করবো, প্রথমে ই টু দি পাওয়ার জেড মনে করবো। এই পুরোটাকে কি মনে করবো, ই টু দি পাওয়ার জেড। তো ই টু দি পাওয়ার জেড এর ডিফারেন্সিয়েশন হবে ই টু দি পাওয়ার জেড নিজেই, ই টু দি পাওয়ার জেড। কিন্তু এই যে যাকে আমি জেড মনে করছি সে কি আসলে জেড ছিল না, সে জেড ছিল না, ফলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে মাইনাস চিহ্ন রয়ে যাবে, সে ধ্রুবক, আর জেড স্কয়ারে ডিফারেন্সিয়েট করলে হবে 2z। তাহলে কি করলাম, ই টু দি পাওয়ার জেড এর ডিফারেন্সিয়েশন করছি ই টু দি পাওয়ার জেড, কিন্তু এটা জেড নয়, ফলে তাকে আবার ডিফারেন্সিয়েট করে আনসার পাইছি -2z, আর এই পাশে আমরা লিখবো dz। ওকে, তাহলে এখন দেখো এখান থেকে আমরা যে আনসারটা পাচ্ছি আলটিমেটলি -2az ই ইনভার্স জেড স্কোয়ার dz, -2az ই ইনভার্স জেড স্কোয়ার dz, অর্থাৎ dx ইকুয়াল আমরা এত পাচ্ছি। খেয়াল করো, উপরে একটা dx আছে, ওই dx এর মান আমি এখানে একদম হুবহু সেই রকম পাচ্ছি। এখানে একটা জিনিস আমার মনে রাখতে হবে যে আমরা যখন একটা জিনিসকে ধরে আরেকটা জিনিস পাবো, তখন সেখানের ভিতরে যেন এক্স এর রাশি থেকে না যায়। অর্থাৎ ডিএক্স ইকুয়াল আমি যে আনসারটা পাইছি সেই আনসারের ভিতরে কোথাও যেন এক্স অবস্থান না করে। দেখো এত বড় একটা মান আসছে, কিন্তু এখানে কোনো এক্স এর বংশ নেই, সেই বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো এখন আমাকে লিমিটও চেঞ্জ করতে হবে। এই যে এখন আমি এতটুকু করলাম, এতটুকু করার পর এখন আমাকে এক্স এর লিমিটের কারণে জেড এর লিমিট বের করতে হবে। তো দেখো এক্স এর লিমিটের কারণে জেড এর লিমিট কি হতে পারে সেটা আমরা একটু এখানে গবেষণা করে লিখবো। তাহলে এক্স এর লিমিটের কারণে জেড এর লিমিট কি হতে পারে সেটা লিখতেছি। এক্স এর লিমিট ছিল এ থেকে এক্স, আর জেড এর লিমিট কি হতে পারে সেটা একটু দেখি। খেয়াল করো, এক্স এর জায়গায় আমি যদি এ বসাই, তাহলে জেড এর মান কত হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারি। খেয়াল করো,
মানে এইখানে যে কোনো লাইন থেকেই তুমি এই লিমিট বের করতে পারবা। তো যে লাইন তোমাকে বেশি সুবিধা দেবে সেই লাইন থেকে বের করো। তুমি এখান থেকেও তুমি এক্স এর জায়গায় এ বসাইলে আনসার বের করতে পারো, কিন্তু এখান থেকে তুমি যদি এক্স এর জায়গায় এ বসিয়ে জেড এর আনসার বের করতে চাও তা তোমাকে আবার পিছনের দিকে হেঁটে এই লাইন পর্যন্ত আসতে হবে, মানে শেষ পর্যন্ত এটাকে লন বানাইতে হবে। তো এটা যেহেতু লন বানানোই আছে সেখান থেকে বেনিফিট নেই। তাহলে এক্স এর মান এ আমি যদি এখানে বসাই দিই তাহলে আমরা কি পাবো, লন এ বাই এ। এ কাটা গেলে কত হবে, লন 1। তাহলে জেড স্কোয়ার সমান আমি পাচ্ছি লন 1। জেড স্কোয়ার সমান যদি লন 1 হয়, তোমাদের নিশ্চয়ই মনে আছে লন 1 সমান হচ্ছে 0। লন 1 এর আনসার হচ্ছে 0। দ্যাট মিনস জেড স্কোয়ার সমান আমি পাবো 0। রুট করলে জেড সমান আমরা পাবো শুধুই 0। তাহলে আমরা কি পাচ্ছি, জেড এর মান পাচ্ছি 0। কখন, যখন এক্স এর মান এ হবে তখন জেড এর মান হবে 0। এবার এক্স এর মান যখন এক্স হবে তখন আমরা কিভাবে জেড এর মান কত পাবো সেটা বের করার জন্য এই সমীকরণটাই আমার মনে হচ্ছে বেটার সমীকরণ। এখান থেকেও বের করতে পারি। এক্স এর মান আমি যদি এক্স বসাই তাহলে এটা কি হবে, এক্স এর মান আমি যদি এক্স বসাই তাহলে এটা লন এ বাই এক্সই থেকে যাবে। ওকে, লন এ বাই এক্স। এই জায়গা থেকে আমি আসলে জেড এর মান বের করতে পারতেছি না, যে কারণে আমরা একটা সমীকরণের ব্যবস্থা করি যে সমীকরণ থেকে আমরা আসলে জেড এর মান বের করতে পারবো না। এখানে তো এক্স ইকুয়াল টু 0-তে বের করছে। আচ্ছা, বই একটা চালাকি করছে, চালাকিটা হচ্ছে সরাসরি এক্স ইকুয়াল টু 0-তে বের করছে লাস্ট ইকুয়েশন করার সময়, কিন্তু আমরা তো এক্স ইকুয়াল টু 0-তে বের করবো না, আমরা এক্স ইকুয়াল টু এক্সেই বের করবো। তাহলে এক্স এর মান যদি এক্স হয় তাহলে জেড এর মান কত হবে সেটা আমরা এখান থেকে বের করে রাখতে পারি। সেটা হচ্ছে এক্স এর মান যদি এক্স হয় তাহলে জেড এর মান হবে রুট ওভার লন এ বাই এক্স। রুট ওভার লন এ বাই এক্স। তাহলে কি বললাম, এক্স এর মান যদি এক্সই হয় তাহলে এক্স এর জায়গায় এক্সই বসাবো। তাহলে এক্স এর জায়গায় যদি এক্স বসে তাহলে লন এ বাই এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার। তো এই স্কোয়ার যদি আমি তাড়াইতে চাই তাহলে রুট ওভার দিতে হবে, তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে রুট ওভার লন এ বাই এক্স। এরকম হবে। আমরা আপার লিমিট লোয়ার লিমিট পাই গেছি। এবার আমরা এই অঙ্কটা আনসার কত আসে সেটা একটু দেখার চেষ্টা করব। আমরা শেষ পর্যন্ত বইয়ের মতো আর যাই নাই, কারণ হচ্ছে বইয়ে সরাসরি 0 দিয়ে করছে, দরকার নেই, আমরা 0 দিয়ে পারবো পরে। তাহলে এখন দেখো, আমরা যদি এখান থেকে আনসার বের করতে চাই তাহলে এই ইন্টিগ্রেশনে আমরা কি করব, লিমিট চেঞ্জ করে দিব। একটু আগে যে ইন্টিগ্রেশনের লিমিট ছিল এ থেকে এক্স, সেটা এখন হয়ে যাবে 0 থেকে রুট ওভার এত, 0 থেকে রুট ওভার লন এ বাই এক্স, লন এ বাই এক্স। আর বাকি আনসারগুলো একটু বসাই। ডিএক্স এর আনসার কি হবে, ডিএক্স এর আনসার হবে -2a জেড, এই বিশাল জিনিসটা পুরোটা, তাহলে সেটা পুরোটাই লিখে দিই। ডিএক্স এর আনসার হবে -2a তারপরে জেড, তারপর যে ই টু দি পাওয়ার -z স্কোয়ার সঙ্গে ডিজেড। তাহলে কার মান লিখছি, জাস্ট এই ডিএক্স এর মান লিখছি এখান থেকে দেখে দেখে। আর নিচে কি আছে, রুট ওভার লন এ বাই এক্স। তো লন এ বাই এক্স এর মান কত, জেড স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারো রুট ওভার জেড স্কোয়ার, রুট ওভার জেড স্কোয়ার। তুমি চাইলে জেডও লিখতে পারো, কারণ হচ্ছে স্কোয়ার রুটে কাটা গেলে জেডই হবে। আর ইকুয়াল টু যা আছে, ইকুয়াল টু এই পাশের ইন্টিগ্রেশন তোমরা পারবা, যে কারণে এই পাশের ইন্টিগ্রেশন আমি আর দেখাচ্ছি না। ইকুয়াল টু এই পাশে শুধু টি হবে, তাহলে মাইনাস রুট ওভার 2 মিউ টি হবে, জাস্ট আর কিচ্ছু হবে না। তাই আমি বাম পাশের ইন্টিগ্রেশনটা তোমাদেরকে করে একটু শেষ করার চেষ্টা করি। এখানে খেয়াল করো, আমি এখানে ধ্রুবক পাচ্ছি -2a, -2 এবং এ হচ্ছে ধ্রুবক, ওরা ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে চলে আসুক। আর 0 থেকে রুট ওভার লন এ বাই এক্স তার জায়গায় থাক। ওকে, আরও দেখো -2a আমি ধ্রুবক হিসেবে বাইরে নিয়ে আসছি। এই জেড স্কোয়ারের স্কোয়ার রুটে কাটা গিয়ে যে জেড হবে, সেই জেড আর জেড কাটা দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ই টু দি পাওয়ার -z স্কোয়ার ডিজেড, ই টু দি পাওয়ার -z স্কোয়ার ডিজেড। অর্থাৎ এই এখন আমি ই টু দি পাওয়ার -z স্কোয়ারকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে যা আনসার পাই তা দিয়ে আমি শেষ পর্যন্ত এই আনসারটা বের করে আনতে পারবো। ওকে, তাহলে আমি এখন এটা একটু মুছে ফেলি। আচ্ছা, একটা কাজ করি, এই পাশের ইন্টিগ্রেশনটার আনসার কত হবে সেটা একটু এই পাশে কষ্ট করে লিখে ফেলি। ইকুয়াল টু আনসার হবে -√2 মিউ, -√2 মিউ। আর এখানে ডিটিকে ইন্টিগ্রেশনগুলো শেষ পর্যন্ত আমরা টি পাবো, আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পর শেষ পর্যন্ত পাবো টি। তো এত কিছু করার পর আমরা একটু এই জায়গাটাকে মুছে ফেলার চেষ্টা করি। এটাও মুছে ফেলে, এটা আমাদের আর লাগবে না। তাহলে এখন এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এদিকে আছে একটা মাইনাস, এদিকে আছে একটা মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল হলে আমরা আর মাইনাস লিখবো না, খালি লিখবো 2a। আর এখানে ইন্টিগ্রেশন অফ 0 থেকে লন এ বাই এক্স রুট ওভার লিখবো। আর বাকি আছে কি, ই ইনভার্স জেড স্কোয়ার ডিজেড, ই ইনভার্স জেড স্কোয়ার ডিজেড লন এক্স বাই এ। একটা কাজ, আমি একটা জিনিস আমি ভুল করছি, সেটা হচ্ছে এই জায়গায় যেটা
লন এক্স বাই এ বাই এক্স দেখতে পাচ্ছি, সেটাকে আমি কিন্তু জেড দিয়ে কনভার্ট করতে পারতাম, মানে জেড স্কোয়ার লিখতে পারতাম বা জেড লিখতে পারতাম। একটু খেয়াল করো, এখানে আমি কি লিখছি, যখন আমি লিমিট বের করছিলাম তখন আমি কি লিখছিলাম যে জেড এর লিমিট হবে, জেড এর লিমিট আমি কিন্তু জেড লিখতে পারতাম, আমি শুধু শুধু এই লন এ বাই এক্স লিখছি। এই লন এ বাই এক্স না লিখে আমি কিন্তু সেখানে জেড বসাইতে পারতাম। আচ্ছা যাই হোক, একটু করছি যখন, আর এটা মাথা না ঘামাই বিষয়টা নিয়ে, তাহলে মাইনাস মাইনাস এই মাইনাস ক্যান্সেল, এদিকে আর থাকবে √2 আর হচ্ছে টি। তাহলে এখান থেকে আমি টি এর ইকুয়েশন বের করতে পারবো। আমি কিন্তু এই ইন্টিগ্রেশন এখন পারবো না, এই ইন্টিগ্রেশন এখন আমি করতেও চাচ্ছি না। এই ইন্টিগ্রেশন যেমন আছে তেমন পড়ে থাক, আমরা এই ইন্টিগ্রেশন করব একটু পর। কেন একটু পর করবো সেটা বুঝতে পারবা। তাহলে আমি এখানে টি ইকুয়াল টু বের করবো। টি ইকুয়াল টু হচ্ছে এই জিনিসটা নিচে চলে আসবে, তাহলে আমরা পাবো 2a ডিভাইডেড বাই √2 আর এখানে ইন্টিগ্রেশন যেটা আছে 0 থেকে √ln a বাই এক্স আর হচ্ছে ই ইনভার্স জেড স্কোয়ার ডিজেড। ওকে, তাহলে কি পাইলাম, টি কে রেখে দিছি, টি এর সাথে যেটা গুণ সম্পর্ক সেটা এখানে নিচে নিয়ে আসছি। ওকে, তো টি এর সাথে যেটা গুণ সম্পর্ক সেটা নিচে নিয়ে আসলে টি ইকুয়াল টু পেয়ে যাচ্ছে, তো আমি টি ইকুয়াল টু লিখে দিছি, যা পাইছি তা আশা করি তোমরা বুঝছো। কিন্তু আমি তো এখনো ইন্টিগ্রেশন করি নাই, সেটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। আমরা আপাতত এখানে চুপ থাকি, এইটুকু চুপ থাকি। এবার আমাদেরকে যে আনসারটা বের করতে বলছে সেটা কোথায় বের করতে বলছে, দেখাও যে উহা এত সময়কালে, এই এত সময়কালে এটা আমার আপাতত জানার দরকার নেই, কারণ এটাই আমি আনসারে বের করব। দেখাও যে উহা এত সময়কালে ও বিন্দুতে পৌঁছাবে। ও বিন্দু মানে হচ্ছে মূল বিন্দু, আর ও বিন্দুতে পৌঁছানো মানে ধরো এটা হচ্ছে ও বিন্দু আর এটা হচ্ছে এ বিন্দু। তো ও বিন্দুতে পৌঁছানো মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 0 হওয়া। কণাটা যখন এখানে ছিল তখন এক্স ইকুয়াল টু এ দূরত্ব, কণাটা যখন এখানে ছিল তখন আমরা এক্স ইকুয়াল টু ধরছিলাম এক্স দূরত্ব। তো কণাটা যদি এখানে চলে আসে তখন এক্স ইকুয়াল টু 0 হয়ে যাবে। কেন? কারণ এক্স দিয়ে আমি বুঝাচ্ছি ও থেকে কণাটার দূরত্ব। তো ও থেকে কণাটা যখন এখানে ছিল তখন ও থেকে কণার দূরত্ব ছিল এ, কিন্তু কণাটা যখন এখানে চলে আসবে তখন ও থেকে ওই কণার দূরত্ব হবে 0, যে কারণে আমরা এক্স ইকুয়াল টু 0 বসাইতে পারবো। তাহলে আমরা এখানে যেহেতু বলছো ও বিন্দুতে পৌঁছাবে, তাহলে আমরা বলবো যে কণাটি, এটুকু করার পর আমরা বলবো কণাটি ও বিন্দুতে পৌঁছালে এক্স ইকুয়াল টু 0 হবে। কণাটা ও বিন্দুতে পৌঁছালে এক্স ইকুয়াল টু 0 হবে। তখন টি ইকুয়াল টু আমরা এখান থেকে বের করতে পারবো। তাই তখন টি ইকুয়াল টু কি হবে, 2a ডিভাইডেড বাই √2 আর এটা হচ্ছে 0 থেকে, খেয়াল করো এইখানে এক্স এর জায়গায় আমি কিন্তু এখন 0 বসাবো। 0 থেকে √ln a ডিভাইডেড বাই 0, √ln a ডিভাইডেড বাই 0 আর হচ্ছে ই ইনভার্স জেড স্কোয়ার ডিজেড, তো খেয়াল করো ln a বাই 0 তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা আলটিমেটলি ইনফিনিটিই বুঝাচ্ছে। a বাই 0 মিনস ইনফিনিটি, ln ইনফিনিটির মান আমরা জানি না মান হচ্ছে ইনফিনিটি। ওই ইনফিনিটিকে রুট করলো শেষ পর্যন্ত আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইনফিনিটি। অর্থাৎ এই ইকুয়েশনটা শেষ পর্যন্ত পরিণত হচ্ছে এইরকম একটা সিচুয়েশনে যে আমরা ইনফিনিটি পাচ্ছি। কি পাচ্ছি, 2a ডিভাইডেড বাই √2 আর এখানে পাচ্ছি ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স জেড স্কোয়ার ডিজেড, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স জেড স্কোয়ার ডিজেড। তো এখন খেয়াল করো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় গাউসের সমীকরণ বা গাউস ফাংশন। ওকে, এই যে এই 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স জেড স্কোয়ার ডিজেড যেটা তুমি দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় গাউসের ফাংশন। ওকে, এখন এই গাউসের ফাংশন সম্পর্কে আমরা আসলে 4th ইয়ারে জানতে পারবো, এর আগে আমাদের গাউসের ফাংশন সম্পর্কে জানার কথা না। তো এই গাউসের ফাংশনের একটা আনসার আছে, সেটা হচ্ছে √π/2, জাস্ট √π/2। কি বলছে, 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স জেড স্কোয়ার ডিজেড, এটার আনসার হচ্ছে জাস্ট √π/2 সরাসরি। অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিট আর বসানোর দরকার পড়বে না। ই ইনভার্স জেড স্কোয়ারকে যদি আমি জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি 0 থেকে ইনফিনিটি লিমিটের মধ্যে, তাহলে আমরা আনসার পাবো √π/2। তো পাশে আমি লিখে দিব যে গাউসের ফাংশন ব্যবহার করে বা গাউসের ফাংশনের সাহায্যে অর্থাৎ আমরা এখানে যে আনসারটা করছি সেটা গাউসের ফাংশনের সাহায্যেই এভাবে বের করে আনছি। এটা যদি ইনফিনিটি না হতো তাহলে কিন্তু আর গাউসের ফাংশন হইতো না। গাউসের ফাংশন 0 থেকে ইনফিনিটির জন্য এবং এই ধরনের চেহারা থাকলে তারপরেই শুধুমাত্র কাজ করে। তাহলে এখন দেখো আমরা কি পাচ্ছি, এই 2 কাটা,
তাহলে আমরা পাচ্ছি এ আর হচ্ছে রুট ওভার পাই ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার 2 মিউ। তো এ তো বাইরে আছে রুটের, এই দুটো রুটের ভিতরে আছে, তো আমরা তাকে একটা রুট দিয়ে প্রকাশ করতে পারি π/2 মিউ। ব্যাস, ওরা যে সময়ে মূল বিন্দুতে ও বিন্দুতে পৌঁছাবে বলছে সেই সময়টাই আমরা বের করে আনছি। ওকে, তাহলে আমরা কিভাবে বের করে আনছি? x=0 দিয়ে শেষ পর্যন্ত আমরা টাইমটা ওইটাই পাইছি যেটা ওরা বলতেছে। ওকে, তো দেখো এই অঙ্কটার শুরু সহজ, কিন্তু লাস্টের দিকে ইন্টিগ্রেশনের একটা জটিলতা তো অবশ্যই আছে। আমি বইয়ের মতো করি নাই, বই এখানে ডাইরেক্ট 0 লিখে অঙ্কটা করছে, অর্থাৎ এই জায়গায় সরাসরি x=0 দিয়ে অঙ্কটা করছে। আমরা প্রথমে x দিয়ে বের করছি, মানে যত্ন সহকারে বের করছি, তারপর আমরা যখন 0 হবে তখন তার আনসারটা কি হবে সেটা আমরা পরে বের করছি, যে কারণে আমাদেরটা একটু ঘাবলা প্রথমবার লাগতে পারে, কিন্তু অতটা কঠিন না। জাস্ট গাউসের ফাংশন আমাদেরকে সাহায্য করছে এই ইন্টিগ্রেশনের আনসার বের করার জন্য, যেটাকে আমরা রুট π/2 বলতেছি। 0 থেকে ইনফিনিটিতে ই ইনভার্স z² dz, এটার আনসার মেবি গামা বিটা ফাংশনের মাধ্যমেও রুট ওভার π/2 আসছিল। আমার কেন জানি মনে পড়তেছে যে 0 থেকে ইনফিনিটি থেকে ই ইনভার্স x² dz এর আনসার গামা বিটা ফাংশনের সাহায্য আমরা রুট ওভার π/2 আনছিলাম। হ্যাঁ, আমি আসলে চেক করে নিছি একটু করে যে আসলে আমি যে কথাটা বলছি সেটা ঠিক কিনা। হ্যাঁ, গামা বিটা ফাংশন যেটা আমরা ক্যালকুলাস 1-এ করছিলাম ফার্স্ট ইয়ারে, সে ক্যালকুলাস 1-এও 0 থেকে ইনফিনিটি থেকে ই ইনভার্স z² dz এটার থেকে রুট ওভার π/2 বের করে আনছিলাম, কিন্তু তখন আমরা সেটাকে গাউসের ফাংশন বলি নাই। সেটা আমরা জাস্ট গামা বিটা ফাংশন থেকে এই আনসারটা আনছি। তো আসলে ক্যালকুলাস 1-এ আমরা যে জিনিসটা পড়ছি সেটাতে বলছিল 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স x² dx ইকুয়াল টু রুট ওভার π/2, এটা প্রমাণ করো। অর্থাৎ ক্যালকুলাস 1 আমাদেরকে বলতেছে যে গামা বিটা ফাংশনের সাহায্যে গাউসের ফাংশন প্রমাণ করো, গামা বিটা ফাংশনের সাহায্যে গাউসের ফাংশন যে সত্য সেটা প্রমাণ করো, বা গাউসের ফাংশন আনা যায় গামা বিটা ফাংশন থেকে। তো আলটিমেটলি এটার আনসার যে রুট π/2, এটা হচ্ছে গাউসের ফাংশন। তবে আমরা চাইলে গামা বিটা ফাংশন ব্যবহার করেও এই বান্দার আনসার রুট ওভার π/2 আনতে পারি, যেটা তুমি ক্যালকুলাস 1-এ দেখতে পাবা। ক্যালকুলাস 1-এ তুমি একটু খুঁজে দেখো যে এই বিষয়টার আনসার আছে, এবং আমার কাছে যারা ক্যালকুলাস 1 পড়ছো তারা তো এটার আনসার তারা দেখতেই পাবা, যেটা আমি করাইছি তোমাদেরকে। ওকে, তাহলে দেখো ওরা যা বলছে, এবার তুমি বলবা যে সুতরাং ও বিন্দুতে পৌঁছাতে সময় লাগবে এ রুট ওভার π/2 মিউ, এটা লিখে দিবা। সুতরাং কণাটির ও বিন্দুতে পৌঁছাতে সময় লাগবে এ রুট ওভার π/2 মিউ, দেখানো হল, শেষ। তো দেখো এই ধরনের যে অঙ্কগুলো আছে একই রকমের অঙ্ক, এগুলোতে হয়তোবা তোমার যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের যে জায়গা, সেই জায়গাটা নিয়ে একটু তুমি গন্ডগোলে পড়তে পারো, নাহলে বাকি পুরো প্রশ্ন দেখবে যে তুমি গুছাই ফেলতে পারতেছো। অর্থাৎ যতগুলো এরকম ও বিন্দু অভিমুখী বা বেগের যে প্রশ্নগুলো দিচ্ছে, কোনো একটা দিকে যাচ্ছে বা আসতেছে, ও বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে বা ও বিন্দুর কাছে চলে আসতেছে, এই ধরনের যত প্রশ্নই তোমাকে দেওয়া হোক না কেন, তুমি সব কিছুই গুছাই টুছাই করতে পারবে। শুধুমাত্র একটা জায়গায় গিয়ে তোমার অসুবিধা হতে পারে, সেই জায়গাটা হচ্ছে ইন্টিগ্রেশন। ওকে, ফার্স্ট ইন্টিগ্রেশন অথবা লাস্ট ইন্টিগ্রেশন, এই দুই ইন্টিগ্রেশনের যে কোনো একটা জায়গায় তোমার প্রবলেম থাকতে পারে। তো তুমি এখান থেকে মোটামুটি গুছিয়ে সেই ইন্টিগ্রেশনের জায়গাগুলো আমাকে একটু জানাইলেই হবে, আমি সেগুলা একটা লেকচারে একসাথে সবগুলোকে আনসার করে দিয়ে, যাতে তুমি পুরোপুরি জিনিসটা বুঝতে পারো এবং তোমার জন্য সহজ হয়, আমাদেরও সময় বাঁচে। যেহেতু আমরা লেকচারের পর লেকচার, একটা লেকচার শুধু একটা ইন্টিগ্রেশনের জন্য এভাবে দেখতে থাকতে পারি না, যেহেতু আমরা বাকিগুলো পারবো, সেহেতু আমরা শুধুমাত্র সেই জায়গাটা আলোচনা করে দেবো যে জায়গাটা আসলে তুমি এক্সট্রিমলি ভাবে পারতেছো না। ওকে, তো তুমি ইন্টিগ্রেশনের জায়গাগুলো পারবা না, তুমি আমাকে প্রশ্নগুলো একটু নিজেরা পড়বা, পড়ে বই থেকে প্রশ্নগুলো নিজেরা পড়বা, পড়ে যে অঙ্কের ইন্টিগ্রেশনের যে পার্টটা তুমি পারতেছো না সেই প্রশ্নসহ ইন্টিগ্রেশনের পার্টটা আমাকে একটু জানাইলে আমি অবশ্যই তোমাদেরকে সেই ইন্টিগ্রেশনের পার্টগুলো জমা করে, অনেকেই অনেক ধরনের প্রবলেম দিবে, সবগুলো পার্টকে একসাথে জমা করে আমরা সেই জায়গার ইন্টিগ্রেশনগুলোর আনসার বর্ণনা করে দিব।